তিনটি ভাগের খেলা দেখাবো আপনাদেরকে। তিনটি ভাগ, দীর্ঘদিন পরে তিনটি খেলা আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, আমি কাকে ভাগ বলছি? তিনটি ভাগ হলো যাদের রয়েছে পুরাতন কঠিন ইতিহাস। আমাদের শান্তি কাকু ইউনুস গতকাল জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দিয়েছে। অনেকে হয়তো ইউনুসের ভণ্ডামি ধরতে পারেননি, বাট আমি আপনাদের চোখে আঙুল দিয়ে তার সেই ভণ্ডামিগুলা দেখিয়ে দিতে চাই। বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা হস্তান্তর করেন, যদি তিনি মনে করেন তিনি দেশে আসবেন, ক্ষমতা হস্তান্তর করেন, যদি বাংলাদেশে এমন কোন সরকার হয়, তত্ত্বাবধায়ক সরকার বা হোয়াট এভার, তাদের হাতে তিনি হস্তান্তর করলে, ইলেকশন হলে, সেইটা হবে বৈধ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিন, শেখ হাসিনার জন্মদিন। শুভ 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 দিন। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। পশ্চিমবঙ্গের শিল্পী অসীম পাল তৈরি করেছেন দুটি বিশেষ প্রতিমা। একটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের মুখাবয়ব। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, আওয়ামী লীগ যে কত বড় শক্তিশালী দল তা এখন হারে হারে টের পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রিয় দর্শক, আপনারা জানেন যে তিনি নিউ ইয়র্ক সফরে গেছেন জাতিসংঘের অধিবেশনে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু সেখানে জাতিসংঘের অফিসের সামনে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে একের পর এক স্লোগান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে জুতা প্রদর্শন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যেটা রীতিমতো ডক্টর ইউনুসকে অপমান এবং বিব্রত করার সৃষ্টি করেছে। প্রিয় দর্শক, আমরা আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো সেখানকার বর্তমান পরিস্থিতি কি এবং কি ঘটতে চলেছে সেখানে, সেই সকল তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। আমাদের শান্তি কাকু ইউনুস গতকাল জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দিয়েছে। অধিবেশনে যোগদান ও বক্তব্য সম্পর্কিত দুটো গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা উচিত। অনেকে হয়তো ইউনুসের ভণ্ডামি ধরতে পারেননি, বাট আমি আপনাদের চোখে আঙুল দিয়ে তার সেই ভণ্ডামিগুলা দেখিয়ে দিতে চাই। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব সময় আন্তর্জাতিক কূটনীতির একটা বিশাল মঞ্চ হিসেবে বিবেচিত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন অধিবেশনে বক্তব্য দিতে ওঠেন, তখন দেখা যায় অনেক দেশ ওয়াকআউট করেছে। ভিডিও এবং ছবিতে ফাঁকা আসনের দৃশ্য স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। অথচ এ সময় কক্ষে বসা দেখা গেছে মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীদের। এদের মধ্যে ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত নেতা আব্দুল্লাহ তাহের, এনসিপির আখতার হুসাইন। এই উপস্থিতি নিছক প্রটোকল মেনে বসে থাকার বিষয় নয়, এইটা নিঃসন্দেহে একটা প্রতীকী বার্তা। বাংলাদেশের স্বাধীনতার পর এই পর্যন্ত প্রতিটি সরকার প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে নিয়েছে এবং ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। এমন এই প্রেক্ষাপটে নেতানিয়াহুর বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধিদের কক্ষে থাকা স্বাভাবিকভাবে ব্যতিক্রমী বার্তা বহন করে। অনেক দেশ যেভাবে ওয়াকআউট করে ইসরায়েলের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে, বাংলাদেশের প্রতিনিধিদের সেখানে বসে থাকা মানে হলো প্রকাশ্যে বিরোধিতা করছে না। কূটনৈতিক ভাষায় এটিকে বলা যেতে পারে নীরব স্বীকৃতি বা অন্তত নিরপেক্ষ অবস্থান। আর যদি এটা নিছক ফটো সেশনের মুহূর্ত হয়, তবুও রাজনৈতিক ব্যাখ্যা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। 1967 সালের সীমারেখা ভিত্তিক দ্বিরাষ্ট্র সমাধান, এটা হয়তো অনেকে জানেন না। কেউ এটার বিস্তারিত জানতে চাইলে গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। সে জাতিসংঘে দাঁড়িয়ে বলেছে ইসরায়েল ফিলিস্তিন সংকটের সমাধান হবে 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধান, অর্থাৎ পূর্ব জেরুজালেম ফিলিস্তিনের জন্য এবং পশ্চিম জেরুজালেম ইসরায়েলের জন্য নির্ধারিত হবে। এটা নতুন কোনো ধারণা নয়, পশ্চিমা বিশ্ব বহুদিন ধরে এই সমাধানকেই সামনে আনছে। কিন্তু বাংলাদেশের সরকার প্রধান হিসেবে কেউ এতদিন প্রকাশ্যে এই প্রস্তাব সমর্থন করেনি, কারণ এটা স্বাভাবিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে বৈধতা দেয়। বাংলাদেশের জনগণের ঐতিহাসিক অবস্থান ছিল ইসরায়েলের দখলদার রাষ্ট্র হিসেবে দেখবে এবং রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছিলেন, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। অতএব ইউনুসের এই বক্তব্য বাংলাদেশের দীর্ঘ 54 বছরের পররাষ্ট্রনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। তার এই অবস্থানকে অনেকেই দেখছেন শর্ত সাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি হিসেবে। আমার প্রশ্ন হচ্ছে, কেন ইউনুসের এই অবস্থান? কেন ইউনুস এভাবে ইসরায়েলের প্রতি নমনীয়তা দেখালেন? কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা সামনে চলে আসে এগুলো ভাবতে গেলে। প্রথমত, পশ্চিমা বিশ্বের চাপ ও প্রত্যাশা। ইউনুস পশ্চিমা বিশ্বের নিকট ঘনিষ্ঠ ও গ্রহণযোগ্য নেতা। তার সরকারের টিকে থাকা অনেকাংশে পশ্চিমা সমর্থনের উপর নির্ভরশীল, ফলে তিনি তাদের নীতির সাথে এক থাকতে চাইছেন। দ্বিতীয়ত, আন্তর্জাতিক কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন অনেক আরব দেশ ইতিমধ্যে এগিয়েছে। বাংলাদেশ সেই ধারা অনুসরণ করতে পারে এমন একটি বার্তা হয়তো তিনি দিতে চেয়েছেন। তৃতীয়ত, অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ। আশ্চর্যজনকভাবে জামায়াত, কওমি, মাজারপন্থী সব ধরনের ইসলামপন্থী দল বর্তমানে ইউনুসকে একক নেতৃত্ব হিসেবে মেনে নিয়েছে। এরা ঐতিহাসিকভাবে ইসরায়েল বিরোধী হলেও এবার তাদের মধ্যে নীরব সমঝোতা দেখা যাচ্ছে। নেতানিয়াহুর বক্তব্যের সময় কক্ষে বসে থাকা, সেটাই কার্যত
প্রমাণ করে। যদি সত্যি বাংলাদেশ এখন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিকে অগ্রসর হয়, তবে এটা হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতির এক যুগান্তকারী পরিবর্তন। এই পরিবর্তন শুধু আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করবে না, বরং আভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রতিক্রিয়া ব্যাপক হতে পারে। বাংলাদেশের জনমতের একটা বড় অংশ এখনো ফিলিস্তিনপন্থী, ফলে এই সিদ্ধান্ত জন অসন্তোষ ডেকে আনতে পারে। একই সঙ্গে মুসলিম বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশের ভাবমূর্তির উপর এর প্রভাব পড়তে পারে। জাতিসংঘের মঞ্চে ইউনূসের গতকালের উপস্থিতি ও বক্তব্য বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে দিল। নেতানিয়াহুর বক্তব্য শোনার মধ্য দিয়ে এবং 1967 সালের সীমারেখা ভিত্তিক দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব দিয়ে তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ইসরায়েলের ব্যাপারে আর আগের মতো কর অবস্থানে নেই। এটি নিছক কৌশলগত কূটনৈতিক অবস্থান নাকি বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির সূচনা, এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, ইউনূসের বক্তব্য বাংলাদেশের ঐতিহাসিক অবস্থান থেকে একটি মৌলিক বিচ্যুতি সৃষ্টি করেছে। এর রাজনৈতিক ও কূটনৈতিক অভিঘাত আগামী দিনে আরো বেশি পরিষ্কার হয়ে উঠবে। এই হলো ইউনূসের ভণ্ডামি, এই হলো ইউনূসের দ্বিচারিতা। ইউনূস পৃথিবীর 50 জন ইসলামিক সফল ক্ষমতাধর রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম, অথচ ইউনূস নিজে একজন নাস্তিক। ইউনূস গতকালকে জাতিসংঘে যে অধিবেশনে যে বক্তব্য দিয়েছে, সেটা নিঃসন্দেহে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করা হয়েছে এবং ইসরায়েলের সমর্থন তিনি করবেন কারণ তিনি ইসরায়েলের একজন ডোনেটর, তিনি নেতানিয়াহুর বন্ধু। সেই জায়গা থেকে তিনি এটা করতেই পারেন, এটা খুবই স্বাভাবিক। এবং বাংলাদেশের তথাকথিত ভণ্ড ইসলামিস্ট যারা রয়েছে, যারা ইসলামিক রাজনৈতিক দল রয়েছে, যারা ধর্ম নিয়ে বিজনেস করে, এরা যে কোনো প্রতিবাদ জানাবে না এবং এদের যে ফিলিস্তিনের প্রতি কোনো প্রকার আবেগ, অনুভূতি কিংবা ভালোবাসার জায়গা নেই, এটা তো এখন পানির মতো স্বচ্ছ পরিষ্কার। সো এই যে মিথ্যাচার, এই যে নোংরামি, এই যে ভণ্ডামি, এই যে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা, এই যে জিহাদের কথা বলা, ইসলামী শরিয়া আইনের কথা বলা, এই যে খেলাফতের কথা বলা, তাহলে এখন একজন দেশের রাষ্ট্রপ্রধান, যে দেশ কিনা স্বাধীনতা পরবর্তী সময় থেকে ইসরায়েলের বিরোধিতা করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ইসরায়েলের যে তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল সেটা পর্যন্ত প্রত্যাখ্যান করেছিলেন, সেই জায়গায় বাংলাদেশের 54 বছরের পররাষ্ট্রনীতি বদল করে ডক্টর ইউনূস যে ইতিহাস স্থাপন করে আসলো, যে নজির তিনি দেখি। ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার ছবি নিয়ে যা জানালেন প্রেস সচিব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবারের সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তোলা প্রধান উপদেষ্টার একটি ছবি শনিবার ফেসবুকে প্রকাশ করা হয়। সে ছবি নিয়ে একটি মহল বিতর্ক তৈরির চেষ্টা করছে। শনিবার 27 সেপ্টেম্বর রাতে প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে সে বিতর্কের জবাব দিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন কর্তৃপক্ষ শুক্রবার নিউ ইয়র্ক সময় সন্ধ্যা 6:09 প্রধান উপদেষ্টা ও তার কন্যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ছবি পাঠিয়েছে। আমরা যা জেনেছি তা হলো সাধারণত হোয়াইট হাউসে কোনো সংবর্ধনা অনুষ্ঠানে কয়েকদিন পর এই ধরনের ছবি প্রকাশ করে, তাই 23 সেপ্টেম্বরের সংবর্ধনার 3 দিন পর ছবিটি প্রকাশিত হয়েছে।